আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। সচিবালয়ে আগুনের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর আজ। জুলাই ঘোষণার সাথে সরকারের সম্পর্ক নেই মন্তব্য। ৭২-এর সংবিধান বাতিল ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার ঘোষণা। জুলাই ঘোষণাপত্র প্রকাশ ৩১শে ডিসেম্বর। ৩,০০০-এর বেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল হচ্ছে বললেন তথ্য উপদেষ্টা। সাময়িক পাশে আজ থেকে সচিবালয়ে প্রবেশের অনুমতি। ময়মনসিংহের ভালুকায় ব্যক্তি মালিকানাধীন জমি দখলে ভূমিদস্যু ও অসাধু কর্মকর্তারা। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জবরদখল। এবং বরিশাল ও রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু বিপিএল সিজন 11, জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরুর পরিকল্পনা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত রিপোর্ট আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে কমিটি। আগামী ৩১শে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানায় প্রেস উইং। আজ থেকে ২০০ সাংবাদিককে সচিবালয়ে প্রবেশে অস্থায়ী কার্ড দেওয়া হবে। কার্ডের রিভিউয়ের মাধ্যমে নতুন অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করা হবে বলেও জানানো হয়েছে। চকর মালিথার রিপোর্ট। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনার সামনে উন্মুক্ত সংবাদ সম্মেলন কেন্দ্র স্থাপন করা হয়েছে। রোববার বিকেলে সেখানেই সমসাময়িক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের প্রথম সংবাদ সম্মেলন। কোনো অবস্থাতেই এটা বোঝার কোনো অবকাশ নাই যে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। আগামীকালকে থেকে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন এবং প্রাথমিকভাবে প্রায় ২০০ সাংবাদিককে অস্থায়ী পাস দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত না নতুন কার্ড ইস্যু করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কার্ডগুলোর ভ্যালিডিটি থাকবে। এটা রিভিউ করে যারা প্রকৃত সাংবাদিক শুধুমাত্র তাদের কাছে এই কার্ডটা থাকবে। সচিবালয়ে আগুনের তদন্ত রিপোর্টের তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে। আগামীকালকে ওনারা প্রাথমিক প্রতিবেদনটি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। তদন্ত কাজ এই মুহূর্তে খুব সাকসেসফুলি চলমান আছে। তদন্ত কাজের অংশ হিসাবে ওনারা যাবতীয় প্রয়োজনীয় আলামতগুলো সংগ্রহ করেছেন এবং এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ওনারা যদি প্রয়োজন মনে করেন কিছু আলামত দেশের বাইরে পাঠিয়েও পরীক্ষা নিরীক্ষা করার হবে বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন। ৩১শে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, আমরা এটাকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি। এটা আমাদের গভর্নমেন্টের কোনো ইয়ে না, আমরা এর মধ্যে এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। জুলাই বিপ্লবের স্মৃতিস্মারক গ্রাফিতিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজ দায়িত্বে সংরক্ষণ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে ৭২-এর সংবিধান বাতিল ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৩১শে ডিসেম্বর এই ঘোষণাপত্রের মাধ্যমে মুজিববাদের অবসান ঘটানো হবে। সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আরও আগেই দেওয়া প্রয়োজন ছিল। তাফিমুল ইসলামের রিপোর্ট। ৩১শে ডিসেম্বর কি হতে যাচ্ছে এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্ট বক্সেও অনেকেই জানতে চাইছেন বিস্তারিত। এই অবস্থায় জরুরি সংবাদ সম্মেলন করে ৩১শে ডিসেম্বরের বিস্তারিত তুলে ধরেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ঘোষণাপত্র বাংলাদেশের একটি দলিল হয়ে থাকবে। আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে। এটি আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র। এটি কোনো নির্দিষ্ট দলের, মতের, ধর্মের, বয়সের মানুষের ঘোষণাপত্র নয়। যেমন ভাবে ২৪-এর বিপ্লবটি সকলের ঘোষণাপত্র ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানান, ৩১শে ডিসেম্বর ৭২-এর সংবিধান বাতিল ঘোষণা করা হবে। মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে। আওয়ামী লীগের
এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে হচ্ছে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক। আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। সেই যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ৩১ ডিসেম্বর শহীদ মিনারে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মসূচি নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। একটা ঘোষণাপত্র আসবে যে কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের একটি অভ্যুত্থান সংগঠিত হলো বা আমাদের সরকার পতনের ঘোষণা দেওয়া লাগলো, এবং এই জুলাই অভ্যুত্থানের ফলে আসলে ছাত্র জনতার সত্যিকার আকাঙ্ক্ষাটা কী ছিল সেটি ব্যক্ত করার জন্য একটি ঘোষণাপত্র জাতির সামনে হাজির করা হবে। ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষে শ্রেণী পেশার মানুষ সমবেত হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সংস্কার করতে গিয়ে যাতে নির্বাচন বিলম্বিত না হয় এ বিষয়ে সজাগ থাকতে বলেছেন বিএনপি নেতারা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৫ই আগস্টের আগে ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ, আর ৫ই আগস্টের পর ইসলামী ব্যাংকগুলো দখল করে নিয়েছে অন্য একটি রাজনৈতিক দল। মির্জা আব্বাস বলেছেন, সংবিধান বাতিলের চেষ্টা দুঃখজনক, সংশোধন করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। সকালে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো শ্রমিক দলের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, শুধু পাশের দেশেই অপপ্রচার করছে না, ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে ৭১-এ মুক্তিযুদ্ধের বিরোধীকারীরা। ৫ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নেতৃত্বে সবকিছু অপকর্মের সঙ্গে আপনারা জড়িত। আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ। আবার জনগণ তো এটাও জানে ঘুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি এরা কারা, এদেরকে জনগণ জানে না। রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় ছিলেন মির্জা আব্বাস। সচিবালয়ে আগুনের বিষয় নিয়ে কথা বলেন বিএনপির এই নেতা। সচিবালয়ে আরেকজন প্রাক্তন সচিবকে, রিটায়ার্ড সচিবকে, বাকশালী সচিবকে নিয়োগ দেওয়া হয়েছে। বাকশালীদের প্রেতাত্মাকে বগল দাবা করে নিয়ে আপনারা কি সংস্কার করবেন? জাতির কাছে প্রশ্ন জাগে, আমার কাছেও প্রশ্ন জাগে। আমরা কি আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার রাস্তা করে দিচ্ছি? বিএনপি ক্ষমতা নয়, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চায় উল্লেখ করে দলের নেতারা বলেন, সংস্কার করতে গিয়ে যাতে নির্বাচন বিলম্বিত না হয় সেই বিষয়ে সজাগ থাকতে হবে। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। ৩,০০০-এর বেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার কোনো সাংবাদিককে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। সাময়িক পাস দিয়ে আজ থেকে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে। যে ৫টি মন্ত্রণালয়ের অফিস পুড়ে গেছে তারা বিভিন্ন অধিদপ্তর বা সংশ্লিষ্ট কার্যালয়ে অফিস করছেন। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ভবনের ৫টি মন্ত্রণালয়ের অফিস পুড়ে যাওয়ার পর সপ্তাহের প্রথম কর্মদিবসে খুলেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। ক্ষতিগ্রস্ত দপ্তরগুলো বাদে বাকি সব মন্ত্রণালয় এবং বিভাগে সকাল থেকে নিয়মমাফিক অফিস হয়েছে। তবে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে ছিল বিধিনিষেধ। উপদেষ্টা, সচিব এবং অগ্নিকাণ্ডের তদন্তে নিয়োজিত কর্মকর্তা ছাড়া অন্য কাউকে গাড়ি নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। অতিরিক্ত সচিব থেকে নিচের দিকের কর্মকর্তা কর্মচারীরা গাড়ি ছেড়ে পরিচয়পত্র দেখিয়ে হেঁটে প্রবেশ করেছেন। আমার ডিউটি ছিল ৭ নম্বর ভবনের সাথে। আমরা হলাম তালা চাবির দায়িত্বে, তো এখন এই ভবনে লোক ঢুকতে দিয়ে আছে না, মানে এই জন্য বাহির দাঁড়াই রয়েছে। ভবনে যারা আছে লক, কেসি গেট আর কি লক করে দিচ্ছে, তো তার জন্য অনুমতি ছাড়া আমাদের প্রবেশ নিষেধ। নিষেধাজ্ঞা থাকায় সাংবাদিকরা সচিবালয়ে যেতে পারেননি। সাময়িক পাস দিয়ে কিছু সাংবাদিককে সোমবার থেকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। যাতে কোনো ভুল ধারণা তৈরি না হয়, অ্যাক্রিডিটেশন কার্ড বা সচিবালয়ে প্রবেশ নিয়ে দর্শনার্থী বা আগের যারা স্থায়ী পাস ছিল তারা সচিবালয়ে ভিড় করে নানা ধরনের সমস্যা এই
এই গত 4 মাসে কিন্তু তৈরি করেছে, যেটা আমরা এই আগের সকল পাসই আসলে বাতিল হবে। আমরা নতুন করে এই পাসগুলো সরবরাহ করবো এবং সেক্ষেত্রে নীতিমালা তো আমরা কিছু পরিবর্তন আনব। সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। ঘটনাটি আমাদের সবার ভিতরে একটা উদ্বেগ তৈরি করেছে। সচিবালয়ে এইভাবে আগুন লাগাটা এইটা একটা আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে, স্যাবোটেজও হতে পারে। যদি সেরকমটা না হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা সচিবালয়ের মতো ঘটে, সেটাও আমাদের ভাববার বিষয়। সেটার জন্য দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন। যাচাই বাছাই শেষে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে বলে জানান তথ্য উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। কোটি টাকার চুক্তিতে ভূমিদস্যু চক্র ও বন বিভাগের অসাধু কর্মকর্তার যোগসাজশে দখল করা হয়েছে ব্যক্তি মালিকানাধীন জমি। জমির মালিককে ভূমিদস্যু আখ্যা দিয়ে নামে বেনামে লিজ দেওয়া হয়েছে দখলকৃত জমি। উচ্চ আদালতের ঘোষণা এবং নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে চলছে জবরদখলের পায়তারা। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনিকে সঙ্গে নিয়ে আলিম আল রাজির 2 পর্বের রিপোর্টের প্রথম পর্ব দেখুন। ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের আমতলী এলাকা। দেখে বিস্তীর্ণ ভাগার মনে হলেও ব্যক্তি মালিকানাধীন জমি এটা। প্রায় 20 বছর আগে ময়মনসিংহ ঢাকা মহাসড়কের পাশে 35 বিঘা জায়গা কিনেন নাজমুল ইসলাম। ঘটনাচক্রে তিনি হয়ে গেছেন ভূমিদস্যু। অঘটন ঘটনা আর অভিযোগের সত্যতা যাচাইয়ে সরেজমিন তদন্তে চ্যানেল আই প্রকৃতি সংবাদ টিম। ঘটনার সূত্রপাত 2006 সাল। স্থানীয় বন বিভাগ দাবি করে নাজমুল ইসলামের জমিতে রয়েছে বনের জায়গা। এরই ধারাবাহিকতায় প্রশাসনের উদ্যোগে করা হয় জরিপ ও স্কেচ ম্যাপ। ঘোষণা আসে এই জমি বনের অন্তর্ভুক্ত নয়। হাইকোর্টের রুল অমান্য করে ওনারা ময়লা ফেলতেছে, এদিকে দখল করতেছে। তবে বছর না ঘুরতেই 2007 সালে রায়ের বিরুদ্ধে বিভাগীয় অতিরিক্ত কমিশনারের আদালতে আপিল করে বন বিভাগ। আগের আদেশ বহাল রেখে আপিল খারিজ করে দেন আদালত। আমরা এই আতঙ্কে আছি যে স্যারের এইসব জায়গাটা ওনার বেগুনের চাষ করতেছে, মোরগঙের পরিবার। আমার টিনের ঘরগুলি নাই, এদিক দিয়ে বড় বড় টিন ছিল, স্টিলের গেট ছিল, সব উদার করে ফেলছে। তবে আবারও বিপত্তি বাধে 2017 সালে। ভুক্তভোগীর অভিযোগ, মোটা অঙ্কের টাকা দাবি করেন খোদ বন বিভাগের বিট কর্মকর্তা। প্রতিকারের আশায় এবার উচ্চ আদালতের দ্বারস্থ হলেও থামেনি বিড়ম্বনা। নাজমুল ইসলাম প্রবাসে থাকার সুযোগে ভূমিদস্যু চক্রের যোগসাজশে জমি দখলের পায়তারা করেন বিট কর্মকর্তা আশরাফুল আলম। সাল 2022 আদালতের আদেশের তোয়াক্কা না করে বনের জমি উদ্ধারের নামে নাজমুলের জমিতে অভিযান। মালিককে আখ্যা দেওয়া হয় ভূমিদস্যু হিসেবে। বিট কর্মকর্তার এখতিয়ার বহির্ভূত অভিযানে সেই উদ্ধার করা জমিতে রোপণ করা হয়েছে আকাশমণি সহ পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন গাছ। সরেজমিন চিত্র বলছে প্রায় 6.5 একর জমি ঘেরাও করে তৈরি করা হয়েছে আলাদা বাগান। নিয়ম না থাকলেও নামে বেনামে দেওয়া হয়েছে লিজ। বনের জমি তো আর সরকার তো আর ধরেন আরেকজনের জমি দখল করার কোনো প্রশ্নই ওঠে না। এই মৌজা এবং দাগ নাম্বার ধরে যদি আমরা এই ইয়েটি যদি পেয়ে থাকি তাহলে অবশ্যই এটা তদন্ত করে সে বিট অফিসার, রেঞ্জ অফিসার যে হোক না কেন, বন বিভাগ অবশ্যই সর্বোচ্চ অ্যাকশনটি তার বিরুদ্ধে নেবে। অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য জানতে ফোন কিংবা কার্যালয় কোথাও পাওয়া যায়নি তার উপস্থিতি। এদিকে বারবার হাইকোর্টের নির্দেশনা সম্বলিত সাইনবোর্ড খুলে নিয়ে যাওয়া, কেয়ারটেকারদের মারধর কিংবা নিরাপত্তা গেট ভেঙে প্রতিনিয়ত বর্জ্য ফেলার মতো কর্মকাণ্ডে দিশেহারা নাজমুল। নাইলে এত ময়লা কোথায় নিব, আরেকজনের জায়গায় তো আমার ফেলতে দিবে না। তো এইটা যখন করতেছে তখন আশ্বাস করছে কি আপনার একটা বড় মাইক্রোর ভিতরে ওর 2টা না 3টা বন্দুক সহ, ওই যে ওদের যে সিপাহী থাকে ওইটা সহ 4-5টা লোক সহ আইয়া আমার লোকেকে ধইরা হ্যান্ডকাপ পরে গাড়ি তুলে নিয়ে জায়গা। পরের পর্বে আমরা তুলে ধরব বিট কর্মকর্তা ও ভূমিদস্যু চক্রের আদ্যপান্ত। ময়মনসিংহের ভালুকা থেকে আলিম আল রাজি, চ্যানেল আই।
শান্তিতে নোবেলজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। স্থানীয় সময় রোববার জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেন্সে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 100 বছর। জিমি কার্টারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কার্টার সেন্টার। ডেমোক্রেট দল থেকে নির্বাচিত জিমি কার্টার 1977 থেকে 1981 সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট। গত অক্টোবর মাসে তিনি 100তম জন্মদিন উদযাপন করেন। জনপ্রিয়তা হারিয়ে হোয়াইট হাউস ছাড়ার পর মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সুনাম ফিরে পান জিমি কার্টার। এই কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ 2002 সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। এবারে বিপিএল আপডেট। নতুন আঙ্গিকে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে আজ বিপিএল সিজন 11-এর পর্দা উঠছে। শিরোপা ধরে রাখার মিশনে জয় দিয়ে আসর শুরু করতে চায় তারকা খচিত তামিমের বরিশাল। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। দিনের দ্বিতীয় হাই ভোল্টেজ ম্যাচে সন্ধ্যা 6:30টায় ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। আদিল আহমেদ শানের রিপোর্ট। অপেক্ষার প্রহর প্রায় শেষ। পর্দা উঠছে দেশের ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএল টি20 সিজন 11-এর। উৎসবের রঙে ইতিমধ্যেই সেজেছে হোম অফ ক্রিকেট। অনলাইনে টিকিট না পেয়ে সকাল থেকে স্টেডিয়াম চত্বরে ভিড় করেছেন ভক্তরা। নির্বিঘ্নে অনুশীলন করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক, নাজমুল শান্ত ও রিশাদদের মতো তারকাদের নিয়ে ঠাসা ফরচুন বরিশাল। মোহাম্মদ নবী, কায়েল মায়ার্স ও ডেভিড মালানের মতো আন্তর্জাতিক তারকা নিয়ে শিরোপা ধরে রাখতে চান বরিশাল ক্যাপ্টেন। Our defending champion will definitely try to defend the title. It's a long tournament. We'll see tomorrow. I hope to start well. মানে আমি যে কোনো ব্যাটসম্যানের মতোই চাবো যে কালকে একটা ভালো স্টার্ট করতে পারি। আপনাদের একটাই কোয়েশ্চেন, আমি শান্ত আমার সাথে ওপেন করছে, সো ডোন্ট ওয়ারি। কয়েক আসরের বিরতি দিয়ে আবারও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রাজশাহী। ওয়েস্ট ইন্ডিজ সফর সহ এনসিএল এর ধকল কাটিয়ে দেরিতে অনুশীলনে তাসকিন, শরীফুল, এনামুল বিজয়রা। কোচ হিসেবে দুর্বার রাজশাহী উড়িয়ে এনেছে পাকিস্তানের এজাজ আহমেদকে। কোচ হিসেবে দুর্বার রাজশাহী আমাকে এনে সম্মানিত করেছে। আস্থার প্রতিদান দিতে চাই। খেলোয়াড় হিসেবে বাংলাদেশে আমার সুখস্মৃতি আছে। তরুণ এবং উদ্যমী ক্রিকেটার আছে দলে। আশা করি দুর্দান্ত কাটবে আসরটা। নামে ভারী হলেও মিডল অর্ডার নিয়ে এখনও ধুঁকছে অফ ফর্মে থাকা লিটন মুস্তাফিজের ঢাকা ক্যাপিটালস। দেশীয় ক্রিকেটারদের চাপমুক্ত রাখতেই অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাকে। আর ম্যাচের আগের দিন নিজেদের মাঠ ছেড়ে মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুশীলন করেছে নুরুল সোহানের রংপুর রাইডার্স। আসছে বছরে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য নতুন উন্মাদনা হতে যাচ্ছে আমাদের এই বিপিএল টি20 ক্রিকেট। তবে সিজন 11কে কেন্দ্র করে যে নতুন ক্রিকেটাররাও এসছেন তারাও কিন্তু কম নয়। ঘরোয়া ক্রিকেটে কিন্তু তারাও দুর্দান্ত পারফর্ম করছেন। বলা যায় এই বিপিএল দিয়েই আরও কিছু নতুন তারকা ক্রিকেটার পেতে পারে বাংলাদেশ এবং টিম টাইগার্স। সেদিকেই অপেক্ষায় রইল বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। বিপিএল সিজন 11-এর নতুন সংযোজন মুগ্ধ কর্নার। জুলাই আগস্টের শহীদদের স্মরণে প্রতিটি ভেন্যুতেই রাখা হবে মুগ্ধ কর্নার। মাঠে খেলা দেখতে আসা দর্শকরা যেখানে বিনামূল্যে পানি পান করতে পারবেন। বিসিবির সঙ্গে এবারের বিপিএল-এর অফিসিয়াল ড্রিঙ্কিং পার্টনার হিসেবে এই কার্যক্রমে রয়েছে পুষ্টি। বিনামূল্যে পানি আমরা সরবরাহ করব মাঠে, এবং মুগ্ধ কর্নারের কথা আমরা বলেছিলাম। আমাদের স্টেডিয়াম ঘিরে 6টা বুথ থাকবে এবং প্রত্যেকটা বুথেই অনেকগুলো লোকেশন কাউন্টার থাকবে যেন সবাই সহজেই অ্যাক্সেস করতে পারে, প্রয়োজন অনুযায়ী পানি পান করতে পারে। বিপিএল-এ খুলনা টাইগার্সের অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করেছে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে খুলনার জার্সি উন্মোচন করা হয়। গত বছর চ্যাম্পিয়ন বরিশালের হয়ে শিরোপা জিতেছিলেন মিরাজ। এবার খুলনার অধিনায়ক হয়ে ফাইনাল খেলার কথা বলেছেন এই অলরাউন্ডার। আমি খুলনা থেকে বড় হয়েছি, খুলনায় খেলেছি, আর এবছর যেহেতু খুলনায় খেলছি অবশ্যই নিজের হোম টাউনে খেলা এটা অবশ্যই অনেকটা প্রাউডের ব্যাপার। সো সেই অপরচুনিটিটা হয়েছে, আর যদি জিততে পারি বা রেজাল্ট করতে পারি তাহলে আরও বেশি ভালো লাগবে।
গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় বেইত হানুনে 9 জন ও নুসিরাত উদ্বাস্তু শিবিরে 7 জন সহ 30 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া গাজার সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী আল ওয়াফা হাসপাতালের উপরের তলায় ইসরায়েলি হামলায় 7 জন নিহত ও অনেকেই গুরুতর আহত হয়েছেন। কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডক্টর হুসাম আবু সাফিয়াকে মুক্তি দিতে ইসরায়েলের কাছে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা গোষ্ঠীগুলো। গত শুক্রবার আবু সাফিয়াকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে ইসরায়েলি সেনারা। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা জাবালিয়া ও বেইত লাহিয়ায় হামাসের 14 যোদ্ধাকে হত্যা করেছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 45,484 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এবারে কৃষি সংবাদ। পটুয়াখালীতে এবার আমনের ভালো ফলন হয়েছে। জেলার সর্বত্র উপসি ও আগাম স্থানীয় জাতের আমন ধান কাটতে ব্যস্ত কৃষক। প্রতি হেক্টরে ফলন হয়েছে 4 টনের অধিক। ধান কাটা, মাড়াই, সিদ্ধ, শুকানো নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক। পটুয়াখালীর প্রতিনিধি এনায়েতুর রহমানের রিপোর্ট। অতিবৃষ্টিতে বারবার বীজতলা নষ্ট হওয়ায় বীজ সংকটে দেরিতে আবাদের কারণে জেলায় এবছর আমনের আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে 365 হেক্টর জমিতে কম হয়েছে। ধানের ভালো ফলনে এখন সন্তুষ্ট কৃষক। বৃষ্টি বদল ঠিক মতো হয়েছে, তারপর আবহাওয়া ভালো হয়েছে এবং মনে করেন ঠিক মতো পরিচর্যা করছি, এতে ধান ভালো হয়েছে। ছিলাম তো ফসল হবেই না, তারপরে তো অনেক ভালোই হয়েছে। এত ধান হইবে এত প্রত্যাশা আমরা করি নাই, কিন্তু প্রচুর ধান হয়েছে। এক্ষেত্রে আমরা কৃষকেরা খুব খুশি। এই অবস্থায় মৌসুমের শুরু থেকে প্রযুক্তি, কৃষি উপকরণ ও প্রণোদনার সহায়তা দিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে ছিল কৃষি বিভাগ। রাসায়নিক সার দিয়েছি, কৃষকের পাশে আমরা ছিলাম, পরামর্শ দিয়েছি। আমাদের এবছর আবহাওয়া পরবর্তীতে ভালো ছিল এবং ফসলের ফলন খুব বাম্পার ফলন। আমরা আশা করছি শতাংশ প্রতি প্রায় 28 থেকে 30 কেজি ধান আমরা পাবো। আবাদে ঘাটতি থাকলেও উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলছে কৃষি বিভাগ। আবহাওয়া খুব ভালো থাকায় কৃষকরা বর্তমানে ধান কাটা শুরু করেছে। আমরাও মাঠে নমুনা শস্য কর্তন করেছি। ইনশাল্লাহ ফলন অত্যন্ত ভালো। আমাদের যে লক্ষ্যমাত্রা 8 রকমের হেক্টর সেটি উৎপাদনের ক্ষেত্রে এবার ছাড়িয়ে যাবে। এবছর আমন মৌসুমের শুরুতে আবহাওয়ার বিরূপ প্রভাব থাকলেও ধান পাকা ও কর্তন মৌসুমে তা কেটে গেছে, যার ফলে ভালো ফলন পেয়ে খুশি হয়েছে কৃষক। পটুয়াখালী থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। আইনের তোয়াক্কা না করে সিলেটে নির্বিচারে কাটা হচ্ছে পাহাড় ও টিলা। পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে ঘটছে প্রাণহানির ঘটনাও। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির আলোচনায় বক্তারা বলেছেন, সমন্বয়হীনতা, রাজনৈতিক প্রভাব, ব্যক্তি স্বার্থের প্রাধান্য ও প্রলম্বিত আইনি প্রক্রিয়ার কারণে বন্ধ হচ্ছে না পাহাড় খেকোদের দৌরাত্ম্য। সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকির তথ্য, ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। এসএ রেকর্ড অনুযায়ী সিলেটে 2009 সালে টিলার সংখ্যা ছিল 1025টি। বর্তমানে এর সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 565টি। এতে বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ প্রকৃতিতে। পরিস্থিতি উত্তরণে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রকৃতি, পরিবেশ ও জনস্বার্থে পাহাড় ও টিলার সংরক্ষণে করণীয় শীর্ষক আলোচনায় উঠে আসে নানা পরামর্শ ও সুপারিশ। সরকারি তত্ত্বাবধানে জেলা ও বিভাগীয় পর্যায়ে সেখানে অবশ্যই সরকারি বেসরকারি প্রতিনিধি সমন্বয় এবং বিশেষজ্ঞ সমন্বয় শব্দটা যোগ করা। যেটা ছিল আমাদের রেলওয়ে ব্যাংকার, এটাকে ধ্বংস করে ফেলছে। আইন শৃঙ্খলা বাহিনী 2-3 দিন না থাকার কারণে সেই সুযোগটা তারা নিয়েছে। আসামি কতজন, আর এক্ষেত্রে একটা অনুরোধ, শ্রমিকদের না দিয়ে অন্ততপক্ষে জায়গার মালিকদের জন্য আসামি করা হয়। আবিষ্কার করা দরকার বা কিভাবে ওই টিলাকে অক্ষত রেখে আমরা অন্য কি করতে পারি, কৃষিজ কাজ কি করতে পারি, কিংবা ওই টিলার উপর স্থাপনা করতে হলে আমাদের সেরকম অ্যাভেলেবল একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। তাহলেই আমার মনে হয় যে ওই টিলা কাটা বন্ধর যে বিষয়টা আসছে সেটা আসলে সম্ভব। পরিবেশের ভারসাম্য রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। যেখানে আমরা যখনই খবর পাচ্ছি আমরা যথাসম্ভব যাওয়ার চেষ্টা করতেছি এবং আগের থেকে কিন্তু টিলা কাটার প্রকোপটা অনেক কমেছে। চাই যে কেউ একটা কোথাও যেন পাহাড়
টিলার কাটা না হোক, যেভাবে আইন প্রয়োগ করা যায় এই পাহাড়গুলোর উপর টিলাগুলো সংরক্ষণ রাখার জন্য সেই চেষ্টাটা আমরা অব্যাহত রাখছি। জীববৈচিত্র্য ও প্রাণ প্রকৃতি রক্ষায় পাহাড় খেকোদের বিরুদ্ধে সরকারের হস্তক্ষেপ দাবি পরিবেশবাদী সহ সবার। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সচিবালয়ে আগুনের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর আজ। জুলাই ঘোষণার সাথে সরকারের সম্পর্ক নেই মন্তব্য। বাহাত্তরের সংবিধান বাতিল ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার ঘোষণা। জুলাই ঘোষণাপত্র প্রকাশ 31শে ডিসেম্বর। তিন হাজারের বেশি সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল হচ্ছে বললেন তথ্য উপদেষ্টা। সাময়িক পাশে আজ থেকে সচিবালয়ে প্রবেশের অনুমতি। ময়মনসিংহের ভালুকায় ব্যক্তি মালিকানাধীন জমি দখলে ভূমিদস্যু ও অসাধু কর্মকর্তারা উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জবরদখল। এবং বরিশাল ও রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু বিপিএল সিজন 11, জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরুর পরিকল্পনা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।